প্রথম ভিডিওতে পর্বত, মালভূমি, সমভূমি, তাদের শ্রেণীবিভাগ, ভূমিরূপ এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এই ভিডিওটার মাধ্যমে পর্বত, মালভূমি, সমভূমি কীভাবে আমাদের জীবনের ওপরে কী প্রভাব বিস্তার করে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসা যাক পর্বত। পর্বত আমাদের জীবনের ওপরে কী প্রভাব বিস্তার করে চলেছে। প্রথমে আসি সুপ্রভাবের কথা। তো সুপ্রভাবের মধ্যে প্রথমেই হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ। পর্বত কোনো স্থানে অবস্থান করলে সেই স্থানে শীতল বাতাসকে প্রবেশ করতে বাধা দেয়। যেমন আমাদের ভারতেই হিমালয় পর্বত থাকার জন্য সাইবেরিয়া থেকে শীতল বাতাস ভারতবর্ষের মধ্যে প্রবেশ করতে পারে না। 2 নম্বর হচ্ছে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। পর্বতের অবস্থান থাকলে সেখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। 3 নম্বর জলবিদ্যুৎ উৎপাদন। পার্বত্য অঞ্চলে যে সমস্ত নদী আসে সেই সমস্ত নদী অত্যন্ত খরস্রোতা প্রকৃতির হয়। এর ফলে সেই সমস্ত নদীতে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। 4 নম্বর হচ্ছে নিত্যবহ নদীর সৃষ্টি। পার্বত্য অঞ্চল মানে সেখানে হিমবাহ রয়েছে, আর হিমবাহ গলা জলে পুষ্ট নদী মানে সেই নদীতে সারা বছর জল থাকবে। তো এই জন্য এইটা হচ্ছে পার্বত্য অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ একটি দিক। অরণ্য সৃষ্টি। পার্বত্য অঞ্চলে পর্বতের ঢালে অরণ্যের সৃষ্টি হয়। সেখানে বনজ সম্পদ যেগুলো পাওয়া যায় সেই সমস্ত বনজ সম্পদ আমাদের বেঁচে থাকবার জন্য খুব প্রয়োজনীয় হয়। আর অনেক কাঠও পাওয়া যায়, সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখতে পাওয়া যায়, সেই কাঠ বিভিন্ন কাজে ব্যবহার হয়। পার্বত্য অঞ্চলের মানুষেরা খুব কর্মঠ এবং পরিশ্রমী হয়। তারপর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। পার্বত্য অঞ্চলে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং এত ভালো প্রাকৃতিক শোভা যেটা উপভোগ করবার জন্য প্রচুর মানুষের সমাগম ঘটে। এর ফলে ওখানে বহু মানুষ গাইডের কাজ করে এবং হোটেল ব্যবসাও এখানে খুব ভালো মতন চলে। এগুলো হচ্ছে সমস্ত পার্বত্য অঞ্চলের সুপ্রভাব। পার্বত্য অঞ্চলের এছাড়া আরও একটি সুপ্রভাব আছে, এখানে খুব ভালো চা, কফি, রাবার এই সমস্ত খুব ভালোভাবে, এছাড়াও চা, কফি, রাবার, আপেল, কমলালেবু এগুলো খুব ভালোভাবে চাষ হয়। এগুলো হচ্ছে সমস্ত পার্বত্য অঞ্চলের সুপ্রভাব। এরপর আসি পার্বত্য অঞ্চলের কুপ্রভাব। পার্বত্য অঞ্চল সেখানে কুপ্রভাব বলতে এখানে এত শীতল জলবায়ু যে সবসময় কাজকর্ম করতে পারে না মানুষেরা। 2 নম্বর হচ্ছে যে এখানে জীবিকার অভাব রয়েছে। এখানে রুক্ষ মাটি, চাষবাস তেমন ভালো হয় না। এর ফলে এখানে কিন্তু জীবিকার যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে, তাই এখানে জনসংখ্যা কম। শিল্প স্থাপনের ক্ষেত্রে অসুবিধা। শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের অভাব রয়েছে। শিল্পের সেই সমস্ত কাঁচামাল আনারও সমস্যা রয়েছে, কারণ পরিবহন ব্যবস্থা ভালোভাবে করা যায় না, যখন তখন ধস নামতে পারে, রাস্তাঘাট ভালো না। এছাড়াও শিল্প স্থাপন করবার জন্য তো সমতল ভূমি দরকার, সেটাও পার্বত্য অঞ্চলে পাওয়া যায় না। এগুলো হচ্ছে সমস্ত পার্বত্য অঞ্চলের কুপ্রভাব। এরপর আসি মালভূমি অঞ্চলের কথায়। মালভূমি অঞ্চলের সুপ্রভাব। খনিজ সম্পদ। মালভূমি অঞ্চল সাধারণত খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। বিশেষত লাভা মালভূমি যে অঞ্চলগুলো রয়েছে সেই লাভা মালভূমি অঞ্চলগুলোতেও প্রচুর পরিমাণ খনিজ সম্পদে সমৃদ্ধ। 2 নম্বর জলবিদ্যুৎ উৎপাদন। মালভূমি অঞ্চলেও যেহেতু খাড়া ভূভাগ থাকে সেজন্য এখানে খুব ভালোভাবে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়, কারণ নদীগুলো অত্যন্ত খরস্রোতা প্রকৃতির হয়। পার্বত্য অঞ্চলে পশুপালনের খুব সুবিধা রয়েছে। এখানে যেহেতু জলবায়ু শুষ্ক প্রকৃতির হয় তাই এখানে বিস্তীর্ণ তৃণভূমি লক্ষ্য করা যায় মালভূমি অঞ্চলে, আর তাই এখানে কিন্তু শুষ্ক জলবায়ু অবস্থান করে, আর পশুপালন খুব ভালোভাবে করতে পারে মানুষ। চাষাবাদ। বর্তমান দিনে আগে তেমন একটা চাষাবাদ করা হতো না, বর্তমান দিনে জনসংখ্যার চাপ বাড়বার জন্য মালভূমি অঞ্চলগুলোতেও চাষবাসের জন্য উপযুক্ত করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। শিল্প স্থাপনের ক্ষেত্রে সুবিধা। মালভূমি অঞ্চলে যেহেতু প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়, বিদ্যুতের যোগান যথেষ্ট পরিমাণে রয়েছে, তাই এখানে প্রচুর পরিমাণে শিল্প স্থাপন করা যায়। এছাড়া রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রেও তো তেমন কোনো সমস্যা নেই, সেজন্য এখানে প্রচুর মানুষ বসবাস করে। এরপর আসি কুপ্রভাবগুলো। মালভূমি অঞ্চলের জলবায়ু অত্যন্ত রুক্ষ শুষ্ক প্রকৃতির হয়, তাই এখানকার মানুষেরা
শীতল প্রকৃতির জলবায়ু হলেও এখানে কিন্তু মানুষেরা খুব পার্বত্য অঞ্চলের মতো অত কর্মঠ পরিশ্রমী হতে পারে না। 2 নম্বর হচ্ছে চাষাবাদের অসুবিধা। সর্বত্র যে চাষাবাদের উন্নতি হয়েছে এমনটা বলা যায় না, তো চাষাবাদেরও সমস্যা রয়েছে। 3 নম্বর হচ্ছে যে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়, আর নদীগুলো সাধারণত বর্ষার জলে পুষ্ট, তাই নদীগুলোতে সারা বছর জল থাকে না, সেজন্য চাষাবাদের ক্ষেত্রে এবং নদীর জলের প্রাপ্যতার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা রয়েছে। এগুলো হচ্ছে মালভূমি অঞ্চলের অসুবিধা। এরপর আসি সমভূমি অঞ্চলের কথা। সমভূমি অঞ্চল সাধারণত পৃথিবীতে এই যে পর্বত, মালভূমি, সমভূমি 3 প্রকারের ভূপ্রকৃতি দেখতে পাওয়া যায়। তার মধ্যে সমতল ভূমিতে মানুষের বসবাস সবথেকে বেশি, আর সমতল ভূমি মানব জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। পৃথিবীতে যত মানুষ বাস করে তার মধ্যে অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষই সমতল ভূমিতে বাস করে। তার কারণ বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো অত্যন্ত প্রয়োজন হয়, আর এই প্রয়োজনীয়তাটা মেটাতে সাহায্য করে সমভূমি। কারণ সমভূমিতে তুমি সেখানে খুব সহজেই জীবিকা অর্জনের সুযোগ রয়েছে, আর সেখানে জীবিকা নির্বাহের সুযোগ থাকার জন্য প্রচুর মানুষ সেখানে বসবাস করে। প্রথমে আসি কৃষিকাজের অনুকূল পরিবেশ। সমভূমি অঞ্চল মানে সেখানে অধিকাংশ সমভূমি, বেশি পৃথিবীর যে সমস্ত সমভূমি রয়েছে তার মধ্যে বেশিরভাগ সমভূমি তোমার হচ্ছে যে পলি দিয়ে গঠিত, আর পলি দিয়ে গঠিত মানে চাষবাসের ক্ষেত্রে অত্যন্ত উপযুক্ত, আর তাই সেখানে প্রচুর মানুষ বসবাস করে, খুব ভালো কৃষিজ ফসলও উৎপাদন হয়। উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা। সমভূমি হচ্ছে এমন একটা স্থান যেখানে রেলপথ, সড়কপথ সমস্ত কিছুই খুব ভালোভাবে স্থাপন করা যায়, যার ফলে এখানে প্রচুর মানুষ বসবাস করে এবং শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচা মাল, শিল্পের প্রয়োজন পরে মানে উৎপাদনের পরে যে সমস্ত দ্রব্য সেগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছুর ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে। যোগাযোগ ব্যবস্থা যেহেতু উন্নত, তাই খুব সহজেই নিয়ে যাওয়া নিয়ে আসা করা সম্ভব হয়। শিল্পের অনুকূল পরিবেশ। যেহেতু কৃষিজ ফসলও খুব ভালো উৎপাদন হয়, তাই কৃষিজ ফসলের ওপর নির্ভর করে এখানে খুব ভালোভাবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, বিভিন্ন আরও এছাড়াও খনিজ সম্পদের ওপরে ভিত্তি করে লৌহ ইস্পাত শিল্প বা কার্পাস বয়ন শিল্প, এই সমস্ত প্রকারের শিল্পগুলো গড়ে তোলা কিন্তু সম্ভব হয়েছে। আর জনবাহুল্যের অনুকূল পরিবেশ। যেহেতু উর্বর সমতল ভূমি, সেখানে কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু করারই খুব সুযোগ সুবিধা রয়েছে। এই জন্য সমতল ভূমি অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে প্রচুর মানুষ বসবাস করে, আর সমভূমি অঞ্চলগুলো খুব জনঘনত্বপূর্ণ হয়। এরপর আসি পর্বত, মালভূমি আর সমভূমির মধ্যে একটু পার্থক্য, যেটা তোমাদের বইয়ের মধ্যে এর স্বল্প পরিমাণে দেওয়া রয়েছে। আমি সেখানে তোমাদের আরও কিছু পার্থক্য এখানে বলি, যেগুলো তোমাদের বিষয়টা বুঝতে মনে রাখতে আরও ভালো করে সুবিধা হবে। পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটারের বেশি উচ্চতায় অবস্থান করে, আর মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উচ্চতায় অবস্থান করে। সমভূমি সমুদ্রপৃষ্ঠের প্রায় সমতলে বা সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থান করে, 300 মিটারের কম উচ্চতায় অবস্থান করে। পর্বতের ক্ষেত্রে স্থানীয় উচ্চতার পার্থক্য খুব বেশি হয়, মালভূমির ক্ষেত্রে স্থানীয় উচ্চতার পার্থক্য কম হয়, সমভূমির ক্ষেত্রে স্থানীয় উচ্চতার পার্থক্য থাকে না বললেই চলে। পর্বত প্রধানত শিলা দিয়ে গঠিত হয়, মালভূমি শিলা আর কাঁকর মৃত্তিকা দিয়ে তৈরি হয়, আর সমভূমি নরম এবং উর্বর পলি মৃত্তিকা দিয়ে গঠিত হয়। মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। সর্বোচ্চ মালভূমি রয়েছে পামির মালভূমি। তোমরা জানো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমির এত বেশি উচ্চতা যে এবং এত উঁচুতে অবস্থান করে যে একে পৃথিবীর ছাদ বলে বলা হয়ে থাকে, সর্বোচ্চ মালভূমি। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। পর্বতের ক্ষেত্রে বনভূমি দেখা যায়, মালভূমিতেও বনভূমি দেখা যায়, কিন্তু সমভূমিতে কৃষিকাজের প্রয়োজনের জন্য বনভূমি বর্তমানে প্রায় নেই বললেই চলে। পার্বত্য অঞ্চলের নদীগুলো খরস্রোতা প্রকৃতির হয়, জলবিদ্যুৎ উৎপাদনের উপযুক্ত, আর মালভূমি অঞ্চলে নদীগুলো খরস্রোতা, জলবিদ্যুৎ উৎপাদনের উপযুক্ত, কিন্তু যখন জল থাকে না গ্রীষ্মকালে তখন জলবিদ্যুৎ উৎপাদন তেমন করা যায় না। আর সমভূমি অঞ্চলে নদী ধীর গতিতে প্রবাহিত হয়, ফলে এখানে জলবিদ্যুৎ উৎপাদন সেইভাবে করা যায় না।
পর্বতের ক্ষেত্রে পর্বত শৃঙ্গ থাকে, মালভূমির ক্ষেত্রেও কোনো পর্বত শৃঙ্গ থাকে না, সমভূমির ক্ষেত্রে তো কোনো থাকেই না। ঠিক আছে, এটাও কিন্তু একটা পার্থক্য হবে। পর্বতের মৃত্তিকা স্তর পাতলা হয়, মালভূমিতে মৃত্তিকা স্তর অপেক্ষাকৃত পুরু হয়, আর সমতল ভূমিতে মৃত্তিকা স্তর সব থেকে বেশি গভীর এবং পুরু হয়ে থাকে। যেহেতু পার্বত্য অঞ্চলের প্রতিকূল পরিবেশ এবং জীবিকার অসুবিধা, তাই এখানে লোকবসতি অনেক কম। মালভূমিতে মাঝারি ধরনের লোকবসতি দেখতে পাওয়া যায়, আর সমভূমিতে অত্যন্ত জনঘনত্বপূর্ণ অঞ্চল। পার্বত্য অঞ্চলে পর্বতের ক্ষেত্রে সেখানে কিন্তু কৃষিকাজের পক্ষে অনুকূল নয়। মালভূমি অঞ্চল কৃষিকাজের পক্ষে অনুকূল, আর সমভূমি অঞ্চল কৃষিকাজের পক্ষে আদর্শ স্থান। পর্বতের ক্ষেত্রে সাধারণত বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়, মালভূমি অঞ্চল বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়, আর সমভূমি অঞ্চল এর ক্ষেত্রে বিস্তৃতি বহুদূর এবং পুরোটাই সমতল প্রকৃতির হয়, কোনো এবড়ো খেবড়ো ভূভাগ থাকে না। পর্বত সাধারণত একটু আগেই যেটা বলছিলাম যে পর্বতের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটন শিল্প সেখানে গড়ে ওঠে। মালভূমিতে প্রাকৃতিক বৈচিত্র্য আছে, পর্যটন শিল্প স্বল্প পরিমাণে গড়ে ওঠে, আর সমভূমিতে প্রাকৃতিক সৌন্দর্য অপেক্ষাকৃত কম, সেজন্য এখানে পর্যটন শিল্প সেইভাবে গড়ে উঠতে পারে না। এগুলো অনেকগুলো তোমাদেরকে আমি পার্থক্য বললাম। এছাড়াও রয়েছে পর্বতের প্রকারভেদ, পর্বত, আগ্নেয় পর্বত, সঞ্চয়জাত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত, স্তূপ পর্বত এবং ভঙ্গিল পর্বত। আর মালভূমির ক্ষেত্রে রয়েছে লাভাঘটিত মালভূমি, পর্বতবেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি রয়েছে, ব্যবচ্ছিন্ন মালভূমি। আর সমভূমির ক্ষেত্রে প্রকারভেদ, সমভূমির ক্ষেত্রে তোমার হচ্ছে যে তোমাদের রয়েছে যেগুলো পলিগঠিত সমভূমি, লাভাঘটিত সমভূমি এবং লোয়ের সমভূমি। আর মালভূমির এখানে উদাহরণ চেয়েছে আমাদের দাক্ষিণাত্য মালভূমি রয়েছে, পামের মালভূমি রয়েছে, আনাতোলীয় মালভূমি রয়েছে, তিব্বতের মালভূমি রয়েছে। আর সমভূমির উদাহরণ আমাদের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি রয়েছে। এছাড়া চীনের হোয়াংহো নদীর ওখানে যে লোয়ের সমভূমি রয়েছে সেই লোয়ের সমভূমি রয়েছে। এগুলো সমস্ত সমভূমির উদাহরণ। এইগুলো মগজাস্ত্রটা তাহলে তোমাদেরকে আমি বলে দিলাম, আর এদের সম্পর্কে এগুলো জানালাম। যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করবে, আর ভালো করে বিষয়টা বাড়িতে বুঝে পড়বে। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ এখানেই শেষ হলো।